নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে ভূতের ভয় নিয়ে চলে এসে তোমাদের জন্য আর একটা নতুন রিয়েল হরর স্টোরি। তোমাদের স্টোরিগুলো পছন্দ হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর অবশ্যই করে লাইক করো, কমেন্ট করে জানিয়ে তোমাদের স্টোরিগুলো কেমন লাগছে। তোমাদের পছন্দ হয়ে থাকলে নিজের বন্ধুদের মাঝখানে অনেক অনেক করে শেয়ার করো। তোমাদের সাথেও যদি কোনো রিয়েল হরর এক্সপিরিয়েন্স হয়ে থাকে তো সেটা আমাদের সাথে শেয়ার করতে পারো। ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানে এসে আমাদের সাথে কথা বলতে পারো, নিজেদের স্টোরি জানাতে পারো, আমরা তার উপরেও ভিডিও আনবো। আর প্লিজ বন্ধুরা, ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে দেওয়া আছে, প্লিজ ইনস্টাগ্রামের পেজটা ফলো করে নিও। তাহলে চলো আজকের গল্প শুরু করা যাক। রুধির কাল এক ভয়ঙ্কর সত্য ঘটনা। রাত তখন প্রায় 11টা। পূর্ণিমার আলোয় চারপাশ ঝলমল করছে, তবে এই সৌন্দর্যের পেছনে এক গভীর অন্ধকার লুকিয়ে ছিল। মুর্শিদাবাদের এক প্রত্যন্ত গ্রাম রুধিরপুর। গ্রামটির নাম থেকেই বোঝা যায় এর সঙ্গে রক্তের কোনো না কোনো সম্পর্ক রয়েছে। রুধিরপুর গ্রাম একসময় জমিদার রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। স্থানীয়রা বলে জমিদার শচীন্দ্রনারায়ণ অত্যন্ত নিষ্ঠুর ছিলেন। তার নির্দেশে অসংখ্য মানুষকে বলি দেওয়া হয়েছিল একটি নির্দিষ্ট রাত্রিতে। এই রাত্রিকে পরবর্তীতে বলা হতো রুধির কাল। লোককথা অনুযায়ী এই বলির রক্ত জমিদার বাড়ির উঠোনের এক নির্দিষ্ট স্থানে জমা হতো। সে জায়গায় নাকি আজও রক্তের দাগ শুকোয় না। অভিক, একজন ডকুমেন্টারি নির্মাতা, এই গ্রামে এসেছিল একটি ভৌতিক ডকুমেন্টারি বানাতে। সঙ্গে ছিল তার দুই বন্ধু, তৃণা এবং রঞ্জয়। গ্রামবাসীরা প্রথমে তাদের প্রবেশে বাধা দিলেও তারা জেদ করে জমিদার বাড়িতে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। বাড়িটি শতাব্দী পুরনো, চারপাশ জুড়ে শ্যাওলার আস্তরণ। মূল ফটকটা ভেঙে পড়েছে, আর ভেতরে ঢুকতেই অদ্ভুত একটা সোদা গন্ধ। বাড়ির মূল কক্ষের মেঝেতে সেই বেষ্টিত জায়গাটা দেখে অভিক বলে উঠল, এটাই তো সেই রক্তের স্থান। হঠাৎ করেই তৃণা বলে উঠল, তোমরা কি শুনছো? যেন কাদার আওয়াজ। মধ্যরাতের সময় আচমকাই বাড়ির পরিবেশ বদলে গেল। চারদিকে যেন অসংখ্য মানুষের কান্নার আওয়াজ। অভিজ্ঞের ক্যামেরা হঠাৎ করে নিজে থেকেই চালু হয়ে যায়। স্ক্রিনে দেখা যায় এক লালচে আলোর ছটা, যার মধ্যে দাঁড়িয়ে আছে এক বিশাল ছায়ামূর্তি। তৃণা চিৎকার করে বলে, ওটা জমিদার শচীন্দ্রনারায়ণের আত্মা। অভিক, তৃণা এবং রঞ্জয় দেখল বাড়ির উঠোনে মাটি ফেটে রক্তের স্রোত বেরিয়ে আসছে। সেই রক্ত যেন জীবন্ত হয়ে তাদের দিকে এগিয়ে আসছে। মূর্তিটা ক্রমশ স্পষ্ট হয়ে উঠল, আর তাদের দিকে হাত বাড়িয়ে দিল। রঞ্জয় জ্ঞান হারালো, আর অভিক নিজের ক্যামেরাটা ধরে রেখেই স্থির হয়ে গেল। একটা দৃশ্য দেখতে পেল অভিক, যেন সময় তাকে টেনে নিয়ে গেছে শত বছর আগের রুধির কালে। জমিদারের নির্দেশে গ্রামের মানুষদের বেঁধে আনা হচ্ছে, আর তাদের বলি দেওয়া হচ্ছে সেই জায়গায়। মাটিতে জমে থাকা রক্তের উপর হাঁটছেন জমিদার, আর তার মুখে পৈশাচিক হাসি। ভোর হলে স্থানীয়রা এসে দেখল অভিক, তৃণা এবং রঞ্জয় জমিদার বাড়ির উঠোনে অজ্ঞান হয়ে পড়ে আছে। তাদের শরীরে ছিল ক্ষতচিহ্ন, যেন কেউ তাদের উপর আক্রমণ করেছিল। ক্যামেরার ফুটেজ ধরা পড়া দৃশ্যগুলো স্পষ্ট ছিল না, তবে সেই লাল আলো আর ছায়ামূর্তির উপস্থিতি অস্বীকার করা যায় না। অভিক আর তার বন্ধুদের সেই রাতের ঘটনা কেবল দুঃস্বপ্ন হয়ে রয়ে যায়নি, বরং তাদের জীবনের ছন্দটাই পাল্টে দিয়েছিল। বাড়ি ফিরে আসার পর তারা অনুভব করল, যেন কেউ তাদের প্রতিনিয়ত অনুসরণ করছে। তৃণার ক্ষেত্রে সমস্যা শুরু হয়েছিল রাতে। সে প্রায় প্রতিদিন একই স্বপ্ন দেখতে শুরু করল, এক রক্তমাখা জমি, সেখানে দাঁড়িয়ে একজন কালো ছায়ামূর্তি তাকে ডাকছে।
একদিন সে চিৎকার করে ঘুম থেকে উঠে দেখল তার বিছানার চাদরে অজানা রক্তের দাগ। রঞ্জয়ের ক্ষেত্রে ঘটনাগুলো আরো ভয়ঙ্কর। সে তার বাড়ির আঙিনায় অদ্ভুত ছায়া দেখতে শুরু করে। প্রথমে ভেবেছিল এগুলো কেবল তার কল্পনা, কিন্তু একদিন সকালে সে তার শরীরের বিভিন্ন স্থানে ক্ষতচিহ্ন দেখতে পেল, যেন কেউ নখ দিয়ে তাকে আঁচড়েছে। অভিক এই ঘটনাগুলো শুনে চিন্তিত হয়ে পড়ে। সে সিদ্ধান্ত নেয় যে বিষয়টি নিয়ে আরেকবার রুদ্রপুর যাবে, কিন্তু তার বন্ধুদের জন্য এই প্রস্তাব ছিল আতঙ্কের কারণ। তারা সরাসরি অভিককে বারণ করল, কিন্তু অভিক থামার মানুষ ছিল না। অভিক একা রওনা দিল রুধিরপুরে। এবার সে সরাসরি গ্রামের পুরোহিত রমেশ ঠাকুরের কাছে গেল। রমেশ ঠাকুর তাকে শোনালেন জমিদার শচীন্দ্রনারায়ণের আসল ইতিহাস। জমিদার নাকি এক পিশাচের আরাধনা করতেন, যার জন্য রক্তবলির প্রয়োজন ছিল। সেই পিশাচের আরাধনায় তিনি অমরত্বের আশীর্বাদ পেয়েছিলেন। তবে এই অমরত্ব ছিল অভিশপ্ত। পিশাচ তার আত্মাকে বেঁধে রেখেছিল জমিদার বাড়ির সেই স্থানে। আর সেই রাত রুদ্রকাল ছিল সেই অভিশাপের স্মরণীয় দিন। পুরোহিত বললেন, তুমি আর এখানে থেকো না, ছেলেটা। জমিদারের আত্মা সহজে কাউকে ছাড়ে না। আর একবার তোমরা তার বাড়িতে গিয়ে তাকে বিরক্ত করেছ। এবার যদি ভুল করো, রক্ষা নেই। অভিক তবুও নিজের জেদ ছাড়ল না। সেই রাতেই সে আবার জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। পুরোহিত তাকে একটি লাল রঙের মন্ত্রপাঠিত রুদ্রাক্ষ মালা দিয়েছিলেন, যা তাকে সুরক্ষিত রাখার কথা। রুধিরকাল এক ভয়ঙ্কর সত্য ঘটনা।